বৃষ্টিতে কাঁপতে থাকা মেয়েটিকে অটোওয়ালা ছেলেটি বলল, আমার বাড়িতে চলো। তারপর যা হলো তা কেউ ভাবেনি। এটি কলকাতার এক বর্ষণমুখর রাতের গল্প, যখন পুরো শহর প্রচণ্ড বৃষ্টি আর অন্ধকারে ডুবেছিল। সময়টা ছিল রাত প্রায় 11টা। রাস্তায় তখন প্রায় নিস্তব্ধতা পসরা সাজিয়েছিল। সেই সময় রবি নামের এক অটোচালক তার শেষ সাওয়ারি ছেড়ে দিয়ে বাড়ি ফিরছিল। রবি ছিল একজন পরিশ্রমী আর সাধারণ সহজ সরল ছেলে। সারা দিন অটো চালিয়ে সে কোনোভাবেই নিজের দিন গুজরান করত। সেই রাতে বৃষ্টি এত জোরে হচ্ছিল যে রাস্তায় জল জমে গিয়েছিল। অটোর কাঁচের ওপর অনবরত ঝরতে থাকা বৃষ্টির ফোঁটার কারণে সামনের দিকটা দেখা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। রবি খুব ধীরে ধীরে ফাঁকা রাস্তা দিয়ে অটো চালিয়ে যাচ্ছিল। তখনই একটা মোড়ের কাছে তার নজর পড়ল রাস্তার ধারে থাকা একটা পুরনো বাসস্টপের দিকে। সেখানে একটি মেয়ে দাঁড়িয়েছিল। সে পুরো ভিজে গিয়েছিল। তার চুলগুলো মুখের ওপর লেপ্টে গিয়েছিল। সে নিজের হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছিল। তার মাথা নিচু হয়েছিল আর ঠান্ডায় তার সুরে কাঁপছিল। রবি এক মুহূর্তের জন্য তাকে দেখল এবং তারপর অটো নিয়ে এগিয়ে গেল, কারণ রাতে অচেনা মানুষের কাছে দাঁড়ানো কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কিন্তু যেই সে একটু এগিয়ে গেল, তার মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা হতে লাগল। তার বারবার সেই মেয়েটির কথা মনে পড়তে লাগল। তার মনে হল মেয়েটির মুখে শুধু ঠান্ডার ভয় নয়, বরং গভীর কোনো আতঙ্কও ছিল। রবি হঠাৎ ব্রেক কষল। কিছু সেকেন্ড সে চুপচাপ বসে থাকল। তারপর সে অটোটা রিভার্স করল আর ফিরে আবার সেই বাসস্টপের দিকে গেল। বৃষ্টি তখনও আগের মতোই প্রবল হচ্ছিল। যখন সে কাছে পৌঁছল, দেখল মেয়েটি তখনও সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সে আরও বেশি করে কাঁপছিল। মনে হচ্ছিল যেন সে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছে। রবি ধীরে ধীরে অটো থামিয়ে নিচে নামল। সে একটু কাছে গিয়ে খুব মৃদুস্বরে বলল, দিদিমণি, আপনি ঠিক আছেন? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো লাল হয়েছিল, যেন সে অনেকক্ষণ ধরে কাঁদছিল। সে কাঁপানো গলায় বলল, আপনি এখান থেকে চলে যান। রবি এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মনে হলো বোধহয় মেয়েটি সাহায্য চাইছে না, কিন্তু তখনই সে দেখল যে মেয়েটি ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছিল না। ঠান্ডায় তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল। রবির মনটা কেঁদে উঠল। সে শান্তভাবে বলল, ভয় পাবেন না, আমি কোনো ভুল মানুষ নই। আমার নাম রবি আর আমি অটো চালাই। আপনি চাইলে আমি আপনাকে কোনো নিরাপদ জায়গায় ছেড়ে দিতে পারি। মেয়েটি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকল, যেন সে বোঝার চেষ্টা করছিল যে এই মানুষটার ওপর ভরসা করা যায় কিনা। তখনই হঠাৎ জোরে বিদ্যুৎ চমকাল আর মেঘ ডেকে উঠল। মেয়েটি ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। সেই মুহূর্তেই রবি বুঝতে পারল যে এই মেয়েটি শুধু বৃষ্টি থেকে নয়, বরং কোনো বড় বিপদ থেকে পালিয়ে এখানে এসে পৌঁছেছে, এবং তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে আজ রাতে তার জীবনও বদলে যেতে চলেছে। রবি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল। সে বুঝতে পারছিল না কি করবে। মেয়েটির অবস্থা দেখে তার মন বারবার বলছিল যে তাকে এখানে একা ছেড়ে যাওয়া ঠিক হবে না। সে বলল, ভয় পাবেন না, আমি শুধু সাহায্য করতে চাই। যদি আপনার ঠিক মনে হয় তবে আমি আপনাকে কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পারি। মেয়েটি কাঁপানো গলায় বলল, না, আমাকে কোথাও যেতে হবে না, আপনি শুধু এখান থেকে চলে যান। রবি বুঝতে পারল মেয়েটির মন থেকে বিশ্বাস ভেঙে গিয়েছে। সে নিজের পকেট থেকে ফোন বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, যদি আপনার আমায় বিশ্বাস না হয় তবে এই ফোনটা রাখুন, যে কোনো নম্বরে ফোন করে দিন। যদি আপনার মনে হয় যে আমি ভুল, তবে আমি তক্ষুনি চলে যাব। মেয়েটি কিছুক্ষণ ফোনের দিকে আর তারপর রবির দিকে তাকিয়ে থাকল। হয়তো অনেক সময় পর কোনো অচেনা মানুষের চোখের মধ্যে সে সততা দেখতে পাচ্ছিল। বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছিল। বাসস্টপের ভাঙা ছাদ থেকে জল টপকাচ্ছিল। মেয়েটির শরীর ঠান্ডায় কাঁপছিল। অবশেষে কিছুক্ষণ পর সে ধীরে ধীরে মাথা নাড়াল। এটি তার বিশ্বাসের এক ছোট্ট শুরু ছিল। রবি তখনই অটোর দরজা খুলে দিল আর বলল, আপনি বসুন। মেয়েটি ধীরে ধীরে অটোতে গিয়ে বসল, যেন তার শরীরে আর কোনো শক্তিই অবশিষ্ট ছিল না। রবি অটো স্টার্ট করল আর ধীরে ধীরে সেখান থেকে এগিয়ে গেল। পুরো রাস্তায় দুজনেই চুপ ছিল। শুধু বৃষ্টির শব্দ আর অটোর ইঞ্জিনের হালকা আওয়াজ শোনা যাচ্ছিল। রবি মাঝে মাঝে আয়নায় পিছনে দেখে নিচ্ছিল। মেয়েটি জানলার দিকে তাকিয়েছিল আর তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। কিছুক্ষণ পর রবি তার অটো একটি ছোট কিন্তু পরিষ্কার বাড়ির সামনে থামাল। এটি তার নিজের বাড়ি ছিল, যেখানে সে তার বৃদ্ধা মায়ের সাথে থাকত। সে শান্তভাবে বলল, আপনি ভয় পাবেন না, এটি আমার বাড়ি, আমার মা ভেতরে আছেন, আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। মেয়েটি কিছু পল চুপ থাকল, তারপর ধীরে ধীরে অটো থেকে নামল। বাড়িটি ছোট হলেও পরিষ্কার আর শান্তিময় ছিল। ভেতরে যেতেই রবির মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, খোকা, এত রাতে এটি কে?
রবি ধীরে ধীরে সব কথা জানালো যে কিভাবে সেই মেয়েটিকে বাসস্টপে একা পেয়েছিল। মা মেয়েটিকে ভালো করে দেখলেন, তার চোখে যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। মায়ের মন তৎক্ষণাৎ গলে গেল। তিনি আদর করে বললেন, মা, আগে ভেতরে এসো, তুমি পুরো ভিজে গিয়েছ, অসুস্থ হয়ে পড়বে। মা তাকে শুকনো জামাকাপড় দিলেন আর বললেন, যাও, বাথরুমে গিয়ে জামা বদলে নাও। মেয়েটি চুপচাপ ভেতরে চলে গেল। দরজা বন্ধ হতেই সে আয়নার সামনে দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ পর তার চোখের জল আর থামল না। সে নিঃশব্দে কাঁদতে লাগল, যেন তার ভেতরের সমস্ত কষ্ট বেরিয়ে আসছে। ওদিকে রবির মা তাড়াতাড়ি করে চা আর কিছু খাবার তৈরি করে নিলেন। মেয়েটি যখন বাইরে এলো, তার মুখে ক্লান্তি আর ভয় তখনও স্পষ্ট ছিল। মা তাকে বসিয়ে চা দিলেন আর আদর করে বললেন, মা, একটু খেয়ে নাও। মেয়েটি প্রথমে না বলল, কিন্তু যখন থালা সামনে এলো, সে ধীরে ধীরে খেতে শুরু করল। মনে হচ্ছিল যেন সে অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত ছিল। রবি আর তার মা চুপচাপ তাকে দেখতে থাকলেন। এখন তারা নিশ্চিত হয়েছিলেন যে এই মেয়েটি কোনো বড় বিপদ থেকে পালিয়ে এসছে। খাওয়া শেষ হওয়ার পর ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা ছিল। তারপর রবির মা নরম সুরে জিজ্ঞেস করলেন, মা, যদি বলতে চাও তো বলো, তুমি এই অবস্থায় এখানে কিভাবে পৌঁছালে? এই কথা শুনতেই মেয়েটির চোখ আবার ভিজে এলো। সে কাঁপানো হাতে কাপটা ধরল আর প্রথমবার ধীরে ধীরে বলল, আমার নাম পূজা, আর আমি এখানকার মেয়ে নই। এরপর সে কিছুক্ষণ চুপ হয়ে গেল, যেন তার গলায় শব্দগুলো আটকে গিয়েছিল। ঘরে শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। তারপর সে একটা গভীর শ্বাস নিল আর বলল, আমার গল্প অনেক লম্বা আর অনেক যন্ত্রণাদায়ক। এ কথা শুনে রবি আর তার মা দুজনেই শান্ত হয়ে তা শুনতে লাগলেন। তাদের বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে পূজা যে কাহিনী শোনাতে চলেছে তা এতটাই যন্ত্রণাদায়ক হবে যে শুনে যে কারোর মন কেঁপে উঠবে। পূজা কাঁপানো গলায় নিজের কাহিনী শুরু করল। সে বলল, আমি বিহারের এক ছোট্ট শহরের মেয়ে। আমার বাবা স্কুলে শিক্ষক ছিলেন আর মা ঘর সামলাতেন। আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম, তাই তারা আমায় সবসময় খুব ভালোবাসতেন। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে বড় কিছু হব আর মা বাবার নাম উজ্জ্বল করব। স্কুলেও আমার পড়াশোনা ভালো ছিল আর সবাই আমায় বুদ্ধিমতী মেয়ে বলতো। কিন্তু জীবন সবসময় সেরকম থাকে না যেরকম আমরা ভাবি। কলেজে আসার পর আমার আলাপ হলো সমীর নামের একটি ছেলের সাথে। সে প্রায়ই কলেজের বাইরে দাঁড়িয়ে থাকত আর ধীরে ধীরে আমাদের দুজনের মধ্যে কথা হতে শুরু করল। শুরুতে তাকে খুব ভালো আর রুচিশীল মনে হতো। সে আমার প্রতিটি ছোট ছোট বিষয়ের খেয়াল রাখত আর আমায় বিশ্বাস করাতো যে সে আমায় খুব ভালোবাসে। ধীরে ধীরে আমিও তাকে ভরসা করতে শুরু করলাম আর আমার মনে হলো সেই আমার সত্যিকারের জীবনসঙ্গী। যখন বাড়ির লোক আমাদের সম্পর্কের কথা জানতে পারল, তারা পরিষ্কার মানা করে দিলেন। বাবা বললেন যে ওই ছেলেটি আমাদের পরিবারের জন্য ঠিক নয়। কিন্তু সেই সময় আমার মনে হলো বাড়ির লোক আমার খুশি বুঝতে পারছেন না। ভালোবাসায় অন্ধ হয়ে আমি তাদের কথাকে জেদ মনে করে বসলাম। এক রাতে আমি কাউকে না জানিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলাম। আমি নিজের সাথে কিছু কাপড় আর অল্প কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে সমীর আমার অপেক্ষা করছিল আর সে বলল যে এখন আমরা দুজনে মিলে নতুন জীবন শুরু করব। আমরা দুজনে ট্রেনে করে কলকাতায় চলে এলাম। শুরুতে আমার সবকিছুই ভালো লাগছিল, কারণ আমি তার সাথে ছিলাম। আমরা একটা ছোট ঘরে থাকতে শুরু করলাম আর সে আমায় কথা দিল যে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে নেব। কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলাতে শুরু করল। যখনই আমি বিয়ের কথা বলতাম সে কোনো না কোনো বাহানা দিত, কখনো টাকার অভাব তো কখনো সঠিক সময়ের অপেক্ষা। আমি বুঝতে পারছিলাম না যে সে কেন এমনটা করছে, কিন্তু ততক্ষণে আমার জন্য ফিরে যাওয়াও সহজ ছিল না, কারণ আমি বাড়ি ছেড়ে এসেছিলাম এবং আমার ভয় ছিল যে আমার মা বাবা আমায় কোনো দিন ক্ষমা করবেন না। একদিন সমীর আমায় বলল যে দুদিন পর আমাদের বিয়ে হবে আর তার আগে কিছু দরকারি কাগজ তৈরি করতে হবে। এ কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম, কারণ আমার মনে হলো এবার সব ঠিক হয়ে যাবে। দুদিন পর সে আমায় শহরের একটা পুরনো এলাকায় নিয়ে গেল। সেখানে একটা বড় কিন্তু জরাজীর্ণ বাড়ি ছিল। ভেতরের পরিবেশ খুব অদ্ভুত ছিল আর কিছু মহিলা আমায় বিচিত্র নজরে দেখছিল। সমীর বলল সে এক্ষুনি আসছে এবং আমায় সেখানে বসে অপেক্ষা করতে বলল। কিন্তু সে আর ফিরে এলো না। প্রথমে আমি ভাবলাম হয়তো তার দেরি হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ওখানকার কথাবার্তা শুনে আমার ভয় হতে লাগল। সেখানে উপস্থিত লোকেরা নিজেদের মধ্যে এমন কিছু কথা বলছিল যাতে আমি বুঝতে পারলাম যে সেই জায়গাটি সঠিক নয়।
যখন আমি বাইরে যাওয়ার চেষ্টা করলাম তখন দরজায় দাঁড়িয়ে থাকা লোকেরা আমায় আটকে দিল আর বলল যে এখন আমি আর এখান থেকে যেতে পারবো না। এ কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বুঝতে পারলাম যে মানুষটাকে আমি সবথেকে বেশি ভরসা করেছিলাম সেই আমায় ধোঁকা দিয়েছে। আমি কাঁদতে থাকলাম, তাদের কাছে মিনতি করতে থাকলাম যে আমায় যেতে দিন, কিন্তু কারোর মনে দয়া হলো না। সেই সময় আমার মনে হলো আমার জীবন শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর যখন সেখানে একটু হইচই হলো, আমি পালানোর সুযোগ পেয়ে গেলাম। আমি পিছন থেকে না তাকিয়ে সেখান থেকে দৌড়াতে লাগলাম। পিছন থেকে কিছু লোক আমায় তাড়া করছিল। সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো আর রাস্তা পিচ্ছিল হয়ে গেল। দৌড়ানোর সময় আমি একবার পড়েও গেলাম, যাতে আমার হাত আর মুখে চোট লাগল, কিন্তু আমার শুধু সেখান থেকে দূরে যেতে হতো। আমি অনবরত দৌড়াতে থাকলাম যতক্ষণ না আমার নজরে একটা বাস স্টপ পড়ল। সেখানে একটু আলো ছিল আর আমার মনে হলো হয়তো সেখানে লোকজন পাওয়া যাবে। আমি সেখানেই গিয়ে দাঁড়িয়ে পড়লাম আর চেষ্টা করতে থাকলাম যেন কেউ আমায় চিনতে না পারে। কিছুক্ষণ পর আমার পিছু নেওয়া লোকগুলো সেখান থেকে ফিরে গেল, কিন্তু সেই সময় পর্যন্ত আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমার কাছে না থাকার জায়গা ছিল, না কোনো আপনজন ছিল। আমি কয়েক ঘন্টা ওই বাস স্টপেই দাঁড়িয়ে থাকলাম। বৃষ্টি অনবরত হতে থাকলো আর আমি বুঝতে পারছিলাম না এবার আমার জীবনের কি হবে। তখনই হঠাৎ একটা অটোর হেডলাইট আমার চোখের উপর পড়ল, আর সেই অটোটি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়াল। সেই অটোটি ছিল রাবির। আমি কাঁদতে কাঁদতে বলল, যদি সেই রাতে রাবি ফিরে না আসতো তবে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। তার গলা কাঁপছিল আর চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। এসব শুনে রাবি আর তার মায়ের চোখও ভিজে এলো। তারা বুঝতে পারলেন এই মেয়েটি কত বড় বিপদ থেকে বেরিয়ে এখানে পৌঁছেছে। রাবি ধীরে ধীরে বলল, এখন আর তোমার ভয় পাওয়ার দরকার নেই পূজা। যতক্ষণ তুমি এখানে আছো কেউ তোমার ক্ষতি করতে পারবে না। একথা শুনতেই পূজার চোখ দিয়ে আবার জল বেরিয়ে এলো, কিন্তু এই চোখের জলে এবার একটু শান্তিও ছিল। হয়তো অনেক দিন পর সে প্রথমবার এমনটা অনুভব করল যে সে কোনো নিরাপদ জায়গায় আছে। সেই রাতে অনেক রাত পর্যন্ত কারোরই ঘুম এলো না। বাইরে বৃষ্টি হতে থাকলো আর ভেতরে ৩ জন মানুষ চুপচাপ বসে নিজের নিজের ভাবনায় ডুবে থাকল। কিন্তু তাদের বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে আসার দিনগুলোতে এই আলাপই তাদের জীবনকে চিরতরে বদলে দিতে চলেছে। সেই রাতের পর পূজার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। পরের দিন যখন তার চোখ খুলল তখন সকালের হালকা রোদ ঘরে আসছিল। কিছুক্ষণের জন্য সে বুঝতেই পারল না যে সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে আগের রাতের সব কথা মনে পড়তে লাগল। সে ঘর থেকে বাইরে এলো তো দেখল রবির মা রান্নাঘরে চা বানাচ্ছেন, আর রবি নিজের অটো পরিষ্কার করছে। পূজাকে দেখেই মা হেসে বললেন, মা এসো, চা খেয়ে নাও। পূজা একটু দ্বিধাভরে বসল, কারণ তার মনে হচ্ছিল সে এখানে বোঝা হয়ে যাচ্ছে। চা খাওয়ার সময় সে ধীরে ধীরে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। আমি কারুর ওপর বোঝা হতে চাই না। কথা শুনে রবির মা আদর করে বললেন, মা, মানুষ মানুষের কাজে আসে। যতক্ষণ তুমি কোনো নিরাপদ রাস্তা খুঁজে না পাচ্ছ তুমি এখানে শান্তিতে থাকতে পারো। পূজার চোখে আবার জল এলো, কারণ অনেক দিন পর কেউ তাকে বোঝা নয় বরং মানুষ হিসেবে ভেবেছিল। ধীরে ধীরে দিন কাটতে লাগল। পূজা ঘরের ছোটখাটো কাজে হাত লাগাতে শুরু করল। সে রবির মায়ের সাথে রান্নাঘরে সাহায্য করত আর ঘর পরিষ্কার রাখত। রবি রোজ সকালে অটো নিয়ে বেরিয়ে যেত আর রাতে ফিরে আসত। সময়ের সাথে সাথে পূজার ভয় একটু কমতে শুরু করল, আর তার মুখে হালকা হাসি ফিরে এলো। একদিন রবির মা বললেন যে পূজা যখন পড়াশোনা জানা মেয়ে, তখন কেন তাকে কোনো কাজে লাগিয়ে দেওয়া হোক না, যাতে তার মনও ভালো থাকে আর সে নিজের উপর ভরসা করতে পারে। রবি তার এক পরিচিতর সাথে কথা বলল যে পাশের এক ছোট অফিসে কাজ করত। তার সাহায্যে পূজা সেখানে রিসেপশনিস্টের কাজ পেয়ে গেল। এটি পূজার জন্য এক নতুন শুরু ছিল। সে রোজ কাজে যেতে শুরু করল আর ধীরে ধীরে নিজের জীবনকে আবার গুছিয়ে নিতে লাগল। বাড়ির পরিবেশও বদলাতে শুরু করেছিল। যেখানে আগে নিস্তব্ধতা থাকত সেখানে এখন হালকা হাসি শোনা যেত। রবি আর পূজার মধ্যেও এক না বলা সম্পর্ক তৈরি হতে শুরু করেছিল। দুজনেই দুজনকে সম্মান করত আর কথা না বলেই একে অপরের কষ্ট বুঝতে পারত। কিন্তু দুজনের কেউই মনের কথা বলার সাহস পাচ্ছিল না। পূজার মনে হতো তার অতীতের কারণে সে কারুর ভালোবাসার যোগ্য নয়, এবং রবির ভয় ছিল যে তাকে হয়তো পূজার অসহায়তার সুযোগ নেওয়া মানুষ ভেবে ভুল না বোঝা হয়। এইভাবে সময় কেটে গেল। এক রাতে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল আর প্রবল ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ এত জোরে চমকাচ্ছিল যে পুরো বাড়িটা যেন কাঁপছে বলে মনে হচ্ছিল। সেই সময় হঠাৎ পূজার ঘর থেকে কান্নার আওয়াজ এলো। রবি তৎক্ষণাৎ দৌড়ে সেখানে পৌঁছল এবং দেখল পূজা ভয়ের চোটে বিছানার কোণে বসে আছে আর তার পুরো শরীর কাঁপছে। সে চোখ খুলে রবিকে দেখল আর কাঁদতে কাঁদতে বলল,
আমার বিদ্যুতের শব্দে খুব ভয় লাগে, প্লিজ আপনি এখানেই থাকুন। রবি কিছু না বলে সেখানেই পাশে বসে পড়ল আর বলল, ভয় পাওয়ার দরকার নেই, আমি এখানেই আছি। যতবার বিদ্যুৎ চমকাচ্ছিল পূজা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, আর রবি তাকে শান্ত করছিল। হঠাৎ এক প্রবল বিদ্যুৎ চমকাল, আর ভয়ের চোটে পূজা রবিকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে দুজনেই চুপ হয়ে গেল, যেন সময় থমকে গিয়েছে। কিছু সেকেন্ড পর পূজার হুঁশ এলো এবং সে লজ্জায় সরে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গিয়েছে। রবি শান্ত গলায় বলল, এটি ভুল নয়, ভয় ছিল। তারপর সে সাহস করে বলল, পূজা, আমি তোমায় কিছু বলতে চাই। আমি তোমায় খুব সম্মান করি, আর বোধহয় আমি তোমায় ভালোবাসতেও শুরু করেছি। যদি তুমি চাও তবে আমি জীবনভরের জন্য তোমার সাথে থাকতে চাই। এ কথা শুনে পূজার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বলল, আমার অতীত পরিষ্কার নয়, লোকে অনেক কথা বলবে। রবি তার হাত ধরে বলল, আমার লোকের পরোয়া নেই, আমার শুধু তোমার খুশির পরোয়া আছে। কিছুক্ষণ নীরবতার পর পূজা ধীরে ধীরে মাথা নিচু করে নিল, কিন্তু সে নিজের হাত ছাড়িয়ে নিল না। এটাই তার উত্তর ছিল। কিছুদিন পর রবি তার মাকে এই কথা জানালো, এবং তার মা হেসে বললেন, যদি তোমরা দুজনে দুজনকে বোঝো তবে আমার কোনো আপত্তি নেই। তারপর খুব সাধারণভাবেই দুজনের বিয়ে হয়ে গেল। পূজা পুরো মন দিয়ে ঘর সামলে নিল, আর রবির জীবনে খুশি ফিরে এলো। কিছু সময় পর তাদের ঘরে এক মিষ্টি কন্যা সন্তান জন্ম নিল, যাতে তাদের ছোট ঘর খুশিতে ভরে উঠল। একদিন পূজা তার মেয়েকে কোলে নিয়ে কাঁদতে লাগল, কারণ তার নিজের মা বাবার কথা মনে পড়ছিল। রবি তাকে বোঝালো আর বলল, যদি তুমি চাও তবে আমরা তোমার বাড়ি যেতে পারি। কিছুদিন পর তারা পূজার গ্রামে পৌঁছলেন। অনেক বছর পর মেয়েকে সামনে দেখে তার মা বাবা প্রথমে তো চুপ হয়ে গেলেন, তারপর তাকে জড়িয়ে ধরলেন। এত বছরের কষ্ট এক মুহূর্তে শেষ হয়ে গেল। যখন তারা পুরো কাহিনী শুনলেন, তখন তারা রবিকে আশীর্বাদ করলেন আর বললেন, তুমি আমাদের মেয়েকে নতুন জীবন দিয়েছ। সেদিন পূজা অনুভব করল যে তার ভেঙে যাওয়া জীবন আবার জোড়া লেগে গিয়েছে। আজ রবি, পূজা, তাদের মেয়ে আর তাদের পরিবার এক সুখী জীবন কাটাচ্ছে। অতীতের ক্ষতগুলো এখনও মনে আছে, কিন্তু এখন সেগুলো আর যন্ত্রণা দেয় না, বরং এক শিক্ষা হয়ে গিয়েছে যে জীবনে যদি একজন সঠিক মানুষের সঙ্গ পাওয়া যায় তবে অন্ধকারতম রাস্তাও আলোয় ভরে উঠতে পারে।